গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, অভিযোগ গঠন ২রা মে। রূপপুরে হচ্ছে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত। ঈদের পর পুরান ঢাকায় রাসায়নিক গুদামে অভিযান, দখলমুক্ত করা হবে রাস্তা। ইসরায়েলি হামলায় লন্ডভন্ড গাজা, বিধ্বস্ত আল শিফা হাসপাতাল, প্রাণ প্রবেশে বাধা। চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, উঁকি দিচ্ছে আরও একটি হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। জিআই সত্ত্ব নিয়ে টানা পোড়েনে বেড়েছে টাঙ্গাইল শাড়ির চাহিদা, ঈদে 400 কোটি টাকার বেচাকেনা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ 4 নম্বর আদালতে বদলি করা হয়েছে। আগামী 2রা মে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। আহমদ বাবুর রিপোর্ট। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ 6,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তের পর চার্জশিটে নতুন আরও একজনের নাম যুক্ত হওয়ায় এ মামলায় মোট আসামি এখন 14 জন। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী 2 মে। আসামিপক্ষের আইনজীবী বলেন, আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করা হবে। নেক্সট টাইম যে তারিখে যাব আমরা ট্রায়াল ফেস করব, এটাই হচ্ছে আইনের বিষয়। এককভাবে আমরা যেমন ক্ষতিগ্রস্ত, দেশের মধ্যে বালা মুসিবতের জন্য সমষ্টিগতভাবে আমরা সব ক্ষতিগ্রস্ত। কাজে এগুলোর থেকে অতিক্রম করতে না পারলে আমাদের তো মুক্তি নাই, রেহাই নাই। চার্জশিট গ্রহণ করায় আইনি কার্যক্রম শুরু হলো বলে জানান দুদকের আইনজীবী। কাগজপত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে মামলাটি আমলে গ্রহণ করেছেন, ইংরেজিতে বলে কগনিজেন্স নেওয়া হয়েছে, এবং এই কগনিজেন্স নেওয়ার ফলশ্রুতিতে পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হবে এবং মামলার 4 শুনানি হবে। 4 যদি হয় তাহলে পরবর্তীতে ট্রায়াল হবে, অন্যান্য যা প্রসিডিওর আছে সেই মোতাবেক হবে। পরবর্তী শুনানি ঢাকার বিশেষ জজ 4 নম্বর আদালতে হবে বলেও জানান তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। পাবনার রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও রাশিয়া। দ্বিপক্ষীয় আলোচনায় প্রথম প্রকল্পের দক্ষ জনবল দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজ শুরুর আশ্বাস রোসাটমের। এতে খরচ কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2023 সালের 5 অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান গ্রহণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মহেন্দ্রক্ষণের সাক্ষী। 2021 সালে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্র বা রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজের উদ্বোধন হয়েছিল। পাবনার ঈশ্বরদীর এই নিউক্লিয়ার জগতে পা রাখার ইতিহাসের ভিত রচনা হয়েছিল 1961 সালে। পাকিস্তান সরকারের বাতিলকৃত সেই প্রকল্প থেকেই 1972 সালে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রথম মিশন সম্পন্নের পর দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আয়োজন চলছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের বৈঠকে আসে এমন সিদ্ধান্ত। বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন রোসাটম মহাপরিচালক। প্রথম প্রকল্পের প্রশিক্ষিত জনবল দিয়েই শুরু হবে দ্বিতীয় প্রকল্প। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের পর রাজধানীর শ্যামপুর ছাড়া পুরান ঢাকার সব জায়গায় কেমিক্যালের গোডাউন সরাতে
অভিযান চালানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। যানজটের কারণে পুরান ঢাকার অর্থনৈতিক গুরুত্ব কমছে জানিয়ে পার্কিং সুবিধা নিশ্চিতকরণ, ফুটপাত দখলমুক্ত করা সহ নানা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে পুরান ঢাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অপর্যাপ্ত অবকাঠামো, যানজট ও অপ্রতুল নাগরিক পরিষেবার কারণে এই এলাকায় ব্যবসা পরিচালনায় মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। ঢাকা চেম্বার আয়োজিত পুরান ঢাকার ব্যবসা বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণ বিষয়ক মতবিনিময় সভায় সমস্যার সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা। সড়কের খোঁড়াখুড়ি, অবৈধ ফুটপাত দখল, অপরিকল্পিত গাড়ি পার্কিং এবং অকার্যকর ট্রাফিক ব্যবস্থার কারণে পুরনো ঢাকায় এই যানজট বলছেন ব্যবসায়ীরা। লোহা বলেন, তামা বলেন, পিতল বলেন, যে কোনো আইটেম ক্যারি করে এই ছোট ছোট গলির ভিতরে আপনার 3,24,000 টাকা মাল লোক আনার। গুলিস্তান থেকে আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া গেলে যানজট কমবে বলে মনে করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এখানে কিন্তু বৃহত্তম পাইকারি বাজার আছে বাংলাদেশে। পাইকারি দোকানে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা আসে, কিন্তু এখানে কিন্তু কোনো পার্কিং ব্যবস্থা নেই। যানজটের পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে এটা আসলে আমাদের পুরনো ঢাকার ইকোনমিকে এফেক্ট করছে। এই এফেক্ট থেকে যদি বেরোতে হয় তাহলে আমাদেরকে যদি পুরনো ঢাকার ইকোনমিকে যদি গ্রো করতে হয় তাহলে যানজট সমস্যার সমাধান করতে হবে। ঢাকার অপরিকল্পিত নগরায়নের জন্য অনেকটা নগরবাসী দায়ী বলছেন দক্ষিণ সিটি মেয়র। বুড়িগঙ্গা নদীর তীরে নতুন বাণিজ্যিক নগরী গড়ে তোলা হবে বলেও জানান তিনি। রাসায়নিক দ্রব্যাদির জন্য যে গুদাম ঘর কারখানা, সেটা শিল্প মন্ত্রণালয় থেকে শ্যাম্পু শিল্পাঞ্চলে সেখানে করে দেওয়া হয়েছে। যারা রাসায়নিক দ্রব্যাদি এবং এই সকল বিপজ্জনক বস্তুর এখনও ব্যবসা করছেন পুরাতন ঢাকায়, আজকের এই সভার মাধ্যমে তাদের কাছে আমার নিবেদনও থাকবে এবং কঠোর হুঁশিয়ারিও থাকবে। নিবেদন হলো যে আপনারা আইন অনুযায়ী যথারীতি সেখানে আবেদন করে, শিল্প মন্ত্রণালয় আবেদন করে আপনারা সেখানে স্থানান্তর হন, না হলে ঈদের পরে আমরা চিরুনি অভিযান করব। ঢাকা শহরে ব্যবহারযোগ্য রাস্তার পরিমাণ মাত্র 5%, ফলে রাস্তার উপর গণমানুষ এবং পরিবহনের চাপ বেশি বলেও মন্তব্য করেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব খাটালে তাদের মান ক্ষুণ্ণ হতে পারে বলে হুঁশিয়ার দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ সহ 5 জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি। অন্যদিকে জাতীয় নির্বাচনের মতোই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করার উপর জোর দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহীতে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জাতীয় ইলেকশনের যে একটা পর্যায় তৈরি হয়েছে, একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, আমরা সেটা থেকে কোনো ক্রমেই নিচে নামতে চাই না, সেটার থেকে আরো উপরে উঠে যেতে চাই। আপনাদের সহায়তা যেভাবে করেছেন দ্বাদশ সংসদ নির্বাচন, ঠিক একইভাবে শুধু এই উপজেলা নির্বাচনে নয়, ভবিষ্যতের সকল নির্বাচনে এরকম সহায়তা, সাহায্য, আন্তরিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা আপনাদের কাছে আমার কাম্য। ইসরায়েলি হামলায় লণ্ডভণ্ড ফিলিস্তিনের গাজা। ধ্বংস হয়ে গেছে আল শিফা হাসপাতাল। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ত্রাণ সরবরাহেও বাধা দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। খাবারের অভাবে চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টির শিকার 23 লাখেরও বেশি মানুষ। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। হামাসের বিরুদ্ধে অভিযানের নামে গাজা উপত্যকায় প্রায় 6 মাস ধরে নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এখন সেখানে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে দেশটি। দুর্ভিক্ষের পরিস্থিতিতে মৃত্যুর মুখে লাখ লাখ বাসিন্দা। 2 সপ্তাহের অভিযান শেষে গাজার বৃহত্তম আল শিফা হাসপাতাল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ভবনের ধ্বংসাবশেষ আর আবর্জনার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ সেখানে রেখেই হাসপাতাল ছেড়েছে সেনারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। জাতিসংঘের মতে গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মাঝেই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ভূখণ্ডের 85% বাসিন্দা। ক্ষতিগ্রস্ত অঞ্চলটির 60% অবকাঠামো। দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতে মানবিক সংকটে ফিলিস্তিনিরা।
খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে দুর্ভিক্ষের মুখোমুখি তারা। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন। কমিশনের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন চেয়ারম্যান। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দেশের উন্নয়ন বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা বাড়ছে। জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আরও জোর দেওয়ার তাগিদ দিয়ে কমিশনকে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন রাষ্ট্রপতি। সরকার অনুমোদিত দেশি ও বিদেশি টেলিভিশন চ্যানেলের ফিড কেবলমাত্র বৈধ কেবল ও ডিটিএইচ অপারেটররা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সচিবালয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর তিনি একথা বলেন। বৈধভাবে যাদের এই অনুমোদন আছে ডিটিএইচ এবং কেবল অপারেটরদের, তাদের বাইরে অন্য কেউ যদি এই ফিড গ্রাহকের কাছে নিয়ে যায় সেটি বেআইনি এবং অবৈধ। বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদের এই আইনগুলো এখানে বাস্তবায়ন করতে হবে। কাজেই অবৈধভাবে যারা এগুলো পরিচালনা করছে, বিভিন্ন ধরনের সেট টপ বক্সের মাধ্যমে অবৈধভাবে চ্যানেলগুলি দেখাচ্ছে, ক্লিন ফিডের কোনো ব্যবস্থা নেই, ইচ্ছা মতন তাদের বিভিন্ন কমার্শিয়াল দেখাচ্ছে এবং সরকার, বাংলাদেশের জনগণ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এখানে আমরা আইনি ব্যবস্থায় যাব। দেশে সুশাসন নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন যে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে, সে বৈষম্য এখনও আরও তীব্র হয়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সম্পত্তির নিরাপত্তা নাই, 14টা বাস পুড়ে গেল এবং একজন লোক মারা গেল এবং এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এগুলোর মানে কি? এগুলোর মানে হলো আমরা যে শাসন কার্য যে পরিচালনা করাচ্ছে শাসন, সেটা সঠিকভাবে করা হচ্ছে না, সেটা সঠিক হচ্ছে না। আমাদের দেশে সুশাসন নেই। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, কিন্তু আইনের মার প্যাচে অপরাধীরা পার পেয়ে যায়, সাধারণ মানুষ বিচার পায় না। এই বাস্তবতায় মানবাধিকার কমিশনেও বেশি কিছু ভূমিকা রাখতে পারছে না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ এই মন্তব্য করে বলেছেন, অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও কমিশন সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু পুরো ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে শুধু কমিশনের সুপারিশে কোনো কাজ হচ্ছে না। তাই কমিশনের পথ চলায় সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যমকে পাশে চান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশিষ্টজনরা মতামত দিয়েছেন, স্বাধীন ও সাংবিধানিক কমিশনকে আমলাতান্ত্রিক ধারায় পরিচালনা করলে খুব বেশি সুফল মিলবে না, একে আরও গতিশীল করে তুলতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আমাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতার আওতায় আমরা কাউকে না নিয়ে আসবো, তখন কিন্তু এটা রেপুটেশন হবে। সুতরাং জবাবদিহিতার আমরা আনতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। শাস্তি দিলে তারপরে যদি তাদের একটু সচেতনতা আসে তাহলে হবে। ওই 800 ইয়েকে আপনার রেস্টুরেন্টের কর্মীকে অ্যারেস্ট করে কোনো লাভ হবে না। ঈদে ঘরমুখ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ। মার্কেট আর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে বাড়তি নজর। এছাড়া ছিনতাইকারী, মলম পার্টি সহ অপরাধী চক্র ধরতে চলছে অভিযান। একুশে টেলিভিশনের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পুলিশের একাধিক ইউনিট প্রধান। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল পুলিশের চেকপোস্ট। রুটিন কাজের বাইরে আসন্ন ঈদ সামনে রেখে নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে পুলিশের এই কার্যক্রম। ঢাকা রেঞ্জ পুলিশের প্রধান বলছেন, এবারের ঈদ উপলক্ষে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং সংঘবদ্ধ ছিনতাইকারী দল এই ঈদের মৌসুমগুলোতে খুব তৎপর হয়ে ওঠে এবং তারা বিভিন্ন রুটে এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। তো আমরা তৎপর আছি, যারা অতীতে রেকর্ড আছে যাদের নামে বা যারা সংঘবদ্ধ অবস্থায় থাকতে পারে, আমরা তাদেরকে সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা একই সাথে যারা যাত্রী থাকবেন তাদেরকে অনুরোধ করব, কোনো অবস্থাতেই কোনো কারো কাছ থেকে, অপরিচিত কারো কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না দয়া করে। সড়কের নিরাপত্তা ও পুলিশের সেবার মান নিয়ে চালক ও যাত্রীদের রয়েছে ভিন্ন মত। ভালো গাড়ি যাচ্ছে, কিছু দুষ্ট লোক দাঁড়ায় সেটা নিঃস্ব করে দিল প্যাসেঞ্জারদের বা যাত্রীদের,
বা হয়রানি করলো, এটা যেন না হয়, এটা নজরদারি বাড়ানো দরকার। পকেট মার বা কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি কোনো কিছু না হয়, আমরা সেই প্রত্যাশাই করি। রাস্তাঘাটে দোকানপাট, ফুটপাতে এইগুলো যাতে হাইওয়ে রোডে না থাকে, এটা প্রশাসন লক্ষ্য রাখবে। নিরাপত্তার অংশ হিসেবে হাইওয়ে পুলিশের সদর দপ্তর থেকে সারা দেশে নিয়োজিত নিজ সদস্যদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। বিশেষ বিশেষ জায়গায় যেখানে একটু যানজট প্রবণ আছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা ওয়াচ টাওয়ার করি, স্পেশাল এই মোটরসাইকেল পেট্রোলগুলো আমরাকে রাখি, কারণ যানজটের মধ্যে কিন্তু স্লো গতির ভেহিকেলের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পেট্রোলগুলো যেতে পারে না। তারপরে পিকেট থাকবে, নানানভাবে কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া আছে। সাদা পোশাকেও আমাদের নজরদারি থাকবে। সড়কের নিরাপত্তা এবং ট্রাফিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে। কিছু ড্রোন আছে যেগুলো কথা বলা সম্ভব, পিএ সিস্টেম আছে, স্পিকার আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা এই ট্রাফিক ম্যানেজমেন্টেও কিন্তু আমরা এটা ব্যবহার করবো এবং ট্রাফিক রুলসগুলো প্রতিপালনের ক্ষেত্রে আমরা নির্দেশনা যেমন আমাদের পুলিশ অফিসারদেরকে, পুলিশ সদস্যদের দিতে পারবো এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দিতে পারবো। তবে সব মিলিয়ে ঈদ নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। হাই পুলিশের তরফ থেকে, বাংলাদেশের পুলিশের তরফ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বেনাপোল থেকে আসা ট্রেনে ভারতীয় অবৈধ পণ্য প্রকাশ্যেই ঢুকছে যশোরে। শহরের বড় বাজার থেকে এসব পণ্য নির্বিঘ্নে চলে যাচ্ছে দেশ জুড়ে। ঈদ উল ফিতরকে ঘিরে এ চোরাচালান আরও বেড়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বেনাপোল থেকে খুলনা পর্যন্ত 4 বার যাতায়াত করে কমিউটার ট্রেন। মাঝে পড়ে যশোর। যে দুবার বেনাপোল থেকে ছেড়ে আসে, সে দুবারই ট্রেন ভরা থাকে চোরাচালানের পণ্যে। যশোর রেল স্টেশনে ট্রেন থামতেই বগি থেকে অবৈধ পণ্যগুলো দ্রুত নামিয়ে নেন বহনকারীরা। এরপর একপাশের গেট দিয়ে বের হয়ে রিকশা বা ভ্যানে উঠিয়ে চলে যান বড়বাজারে। কথা বলতে গেলে ছবি তুলতে নিষেধ করে দ্রুত সরে পড়েন চোরাই মাল বহনকারীরা। বড়বাজারের আলুপট্টি ও ফেন্সি মার্কেটের সাইনবোর্ডবিহীন অর্ধশতাধিক দোকানে চলে ভারতীয় অবৈধ পণ্যের বাণিজ্য। তবে সাধারণ ক্রেতাদের কাছে বিকিকিনি হয় না। কুরিয়ার সার্ভিসে পণ্য চলে যায় রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। কোনো কোনো দোকানি অবশ্য কৌশল হিসেবে কিছু দেশি পণ্য সাজিয়ে রাখেন দোকানের সামনে। এটা কি সাবান? এটা হচ্ছে হারমোনি সাবান। কোন দেশে? এটা ইন্ডিয়ান। এইগুলো তাই? হ্যাঁ। ঈদের আগে এমন প্রকাশ্যে চোরাচালানে ক্ষতির শিকার বৈধ ব্যবসায়ীরা। বাজারে ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশ বন্ধের দাবি তাদের। যাতে অবৈধ পথে পণ্যগুলো না ঢোকে এবং যারা বৈধ পথে মালগুলো আনছে তাদের ব্যবসার ক্ষতি যাতে না হয়, এই বিষয়টা সরকার নজরে রাখবে। অবৈধ পথে মাল প্রবেশ করলে আমার সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের যারা বৈধভাবে ব্যবসায়ী, যারা ব্যবসা করছে, আমাদের এই ব্যবসায়ীরা তাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না। চোরাচালানে রেল স্টেশনকে প্রকাশ্যে ব্যবহার প্রতিরোধে কোনো ভূমিকা নেই রেল পুলিশের। তবে বক্তব্য দিতে অস্বীকার কর্মকর্তার। তবে তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ভারতে এরকম অবৈধ পণ্যের সুনির্দিষ্ট তথ্য থাকে, আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসব। দেশি পণ্যের বাজার ধস প্রতিরোধে চোরাচালান নির্মূল চান সাধারণ ভোক্তারাও। রত্না জামান, 21 টেলিভিশন। এবার ঈদকে সামনে রেখে 30 থেকে 32 লাখ টাঙ্গাইল শাড়ি বাজারজাত হয়েছে। 400 কোটি টাকার শাড়ি দেশ ও দেশের বাইরে, ভারত সহ বিভিন্ন দেশে গেছে। উৎপাদকরা বলছেন, টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে দেশে বিদেশে চাহিদা বেড়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদ সামনে রেখে নতুন ডিজাইনের কটকি, হাফ সিল্ক, টাঙ্গাইল জামদানি, সফট সিল্ক সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি হয়েছে টাঙ্গাইলের শাড়িপল্লীতে। এছাড়াও মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তসর সিল্ক, দোতারি সিল্ক, সুতি জামদানি, কাতান, বালুচুরি, বেনারসি সহ নানা রঙের মনকাড়া শাড়ি তো আছেই। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসছেন শাড়ির রাজধানী পাথরাইলে। টাঙ্গাইল তাঁতের উপরে অন্য কোনো কিছু হয় না। শাড়ির মান বড়, কাপড় ভালো, মানে রঙও ভালো থাকে। টাঙ্গাইলের শাড়ি অনেক ভালো, মানে অনেক উন্নত, সেজন্য আমরা এখান থেকে নেই, দামে সাশ্রয় পাওয়া যায়। প্রত্যেকটা ঈদেই আমরা টাঙ্গাইলের শাড়ি কেনার জন্য টাঙ্গাইল শহরেই আসি। আমার ভালোই লাগছে, আমি 2টা কিনছি, আরো কিনবো, দেখতেছি।
ঈদের নতুন ডিজাইন আর বৈচিত্র্য এসেছে টাঙ্গাইলের তাঁতে। এরই মধ্যে পাইকারি বিক্রি শেষ, এখন চলছে খুচরা কেনাবেচা। উৎপাদকরা জানান সরকারের সহযোগিতা পেলে ইউরোপ আমেরিকায় শাড়ি রপ্তানি করা সম্ভব। উৎপাদিত শাড়ির 40 ভাগ ঢাকাতে বিক্রি হয়, বাকি 60 ভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এটা ব্যাপকভাবে পাঠানো যায় তাহলে আমাদের শিল্পটা বোধহয় আরেকটু ভালোর দিকে আমরা নিতে পারবো। এদিকে টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে দেশে বিদেশে চাহিদা বেড়েছে। ভারতেই রপ্তানি হয়েছে কয়েক লাখ শাড়ি। কয়েকটা বছরের তুলনায় এই বছর প্রস্তুতিটা অনেক ভালো এবং ক্রেতাদের মধ্যে আমরা একটা সাড়াও পাচ্ছি। এবার ঈদ উৎসবকে সামনে রেখে 30 থেকে 32 লাখ শাড়ি বাজারজাত হয়েছে। এবারই সর্বোচ্চ বিক্রি হয়েছে। এই বছর আমাদের সর্বোচ্চ সেল হয়েছে। আর যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি, আমাদের পাইকারি বেচাকিনি প্রায় শেষ পর্যায়ে এবং আমাদের যে ইন্ডিয়াতে এবার এই পরিমাণ শাড়ি গিয়েছে যা কল্পনাতীত। প্রণোদনা পেলে আরও বেশি শাড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন উৎপাদক ও ব্যবসায়ীরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদের আগে জমে উঠেছে প্রযুক্তি পণ্যের বেচাকেনা। মানুষের ঝোঁক এখন মোবাইল, স্মার্ট ওয়াচ ও নানা গ্যাজেটের দিকে। এসব কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদকে সামনে রেখে প্রযুক্তি পণ্যের দোকানগুলোতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত অ্যাপল গ্যাজেটের শোরুমে নানা ধরনের প্রযুক্তি পণ্যের সমাহার। মোবাইল ফোন, হেডফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, প্যাড, ট্যাব সহ আছে আরো নানা ধরনের উন্নত প্রযুক্তির আইটেম। আর ঈদে কেনাকাটায় আনন্দ বাড়িয়ে দিতে অ্যাপল গ্যাজেটের সাথে যুক্ত হয়েছে বিকাশ। বিকাশে দাম পরিশোধ করলেই 100 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্রেতারা। আমাদের এখানে হচ্ছে ডিভাইস থেকে শুরু করে যত ধরনের হচ্ছে লেটেস্ট টেক গ্যাজেট আছে সবকিছু হচ্ছে পাওয়া যায়। ঈদ উপলক্ষে বিকাশের সাথে হচ্ছে আমাদের একটা ক্যাম্পিং অফার চলতেছে। সর্বনিম্ন হচ্ছে 100 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 500 টাকা। তো ঈদ উপলক্ষে এটার ভালো হচ্ছে একটা সাড়া পাওয়া যাচ্ছে। কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে বিকাশের এমন উপহারে ক্রেতারা বেশ খুশি। ক্যাশ বেয়ার করাটা আমাদের জন্য একটু প্রবলেম হয়। ইমার্জেন্সি টাইমে কোনো ফোনে ব্যালেন্স দিতে হবে বা কোথাও সেন্ড মানি করতে হবে, এক্ষেত্রে বিকাশ অনেক হেল্প করে। বিকাশ ইউজার হিসেবে আমি ফোনটা নিলাম, ফোন নেওয়ার পরে বিকাশে যখন পেমেন্ট করলাম ক্যাশব্যাকটা পাওয়ার পরে আসলে খুব ভালোই লাগলো। টাকা ক্যারি করতে হয় না, রিস্ক থাকে না, বিকাশের মাধ্যমে ভালো। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ক্রেন থেকে নির্মাণাধীন ব্রিজের গার্ডার খসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও 2 জন। কর্তৃপক্ষ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে 1081 একর জায়গায় গড়ে উঠছে দেশের প্রথম সবুজ অর্থনৈতিক অঞ্চল। সকালে কাজ করার সময় নির্মাণাধীন ইকোনমিক জোনের একটি ব্রিজের 3টি গার্ডার হঠাৎ ধসে পড়ে। ফায়ার সার্ভিস জানায় সেতুর গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় গার্ডারটি খসে পড়ে। এ সময় এর নিচে চাপা পড়ে জুবাইর হোসেন নামে এক শ্রমিক নিহত হন। আহত হয় আরও 2 জন। ফায়ার সার্ভিসের সদস্যরা 3 ঘন্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে। নির্মাণ ত্রুটির কারণে মূলত গাটারটা ধসে পড়ছে। এখানে 3টা গাটারেই পরপর ধসে পড়ছে, একটা গাটারের উপরে। তো আপনারাও দেখেছেন আমরা যে কত ঝুঁকি নিয়ে আমরা এই ভিকটিমকে আমরা উদ্ধার করছি। যমুনা নদীর ক্যানেলে প্রায় 55 কোটি টাকা ব্যয়ে 203 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন।
সাভারে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। ফায়ার সার্ভিস জানায় ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পাথর দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। ভোরে একটি তেলবাহী ট্যাঙ্কার পাথরে লেগে উল্টে গিয়ে আগুনে ধরে যায়। এ সময় আগুনে পুড়ে যায় আরও 5টি গাড়ি। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, অভিযোগ গঠন 2রা মে। রূপপুরে হচ্ছে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত। ঈদের পর পুরান ঢাকায় রাসায়নিক গুদামে অভিযান, দখলমুক্ত করা হবে রাস্তা। ইসরায়েলি হামলায় লন্ডভন্ড গাজা, বিধ্বস্ত আল শিফা হাসপাতাল, ত্রাণ প্রবেশে বাধা। চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, উকি দিচ্ছে আরও একটি হার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21erastv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।